আশা করছি প্রত্যেকের প্রিপারেশন ভালোই চলছে। আপকামিং WB SLST এক্সামের জন্য আমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের সিলেবাসের গ্রুপ এ থেকে আমি পরপর ইউনিট ওয়াইজ অ্যান্ড টপিক ওয়াইজ যে 1000 MCQ সিরিজ নিয়ে আলোচনা করব বলেছি। আজকে তার 11তম পার্ট। বিগত 10টি পার্টের ভিডিও আমার প্লেলিস্টে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আজকের এই 11 নম্বর পার্টে আমি গ্রুপ এ সিলেবাসের গ্রুপ এর 7ম অধ্যায়ের যে সোশ্যালিস্ট থিওরি, তার মধ্যে রয়েছে গিল্ড সোশ্যালিজম, সিন্ডিকালিজম এবং সায়েন্টিফিক সোশ্যালিজম। এই জায়গাটা থেকে আমি 50টা গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তো চলো শুরু করা যাক। আজকের এখানে প্রসঙ্গত বলে রাখি, প্রথম 10টা প্রশ্ন থাকবে গিল্ড সোশ্যালিজম থেকে, তারপরের 15টা সিন্ডিকালিজম এবং বাকি 25টা প্রশ্ন সায়েন্টিফিক সোশ্যালিজম থেকে থাকছে। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডে গিল্ড সমাজতন্ত্রের বিকাশ কবে ঘটে, কখন থেকে ঘটে? তো বিংশ শতাব্দীর গোড়ার দিক থেকে। গিল্ড সমাজতন্ত্রের বুদ্ধিবৃত্তির জনক কে ছিলেন, অর্থাৎ ইন্টেলেকচুয়াল ফাউন্ডার? গিল্ড সমাজতন্ত্রের ইন্টেলেকচুয়াল ফাউন্ডার ছিলেন GDH কোল। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রীরা কিসের ওপরে জোর দিয়েছিলেন? গিল্ড সমাজতন্ত্রীরা মূলত স্বশাসিত গিল্ডের মাধ্যমে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। 4 নম্বর প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্র একত্রিত করার চেষ্টা করেছিল, কোন বিষয়টিকে একত্রিত করতে চেয়েছিল? না, গণতান্ত্রিক সমাজতন্ত্রের সাথে মধ্যযুগীয় গিল্ড যে ঐতিহ্য, এই বিষয়টাকে তারা একত্রিত করতে চেয়েছে। অপশন এ। পরের প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্র কোন বিষয়টিকে প্রত্যাখ্যান করেছিল? এরা শিল্পের ওপর থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণকে প্রত্যাখ্যান করেছেন। গিল্ড সমাজতন্ত্রের যে নিয়ারেস্ট আইডিওলজি, কাছাকাছি কোন বিষয়টি ছিল? না, নৈরাজ্যবাদ। গিল্ড সমাজতন্ত্রের খুবই কাছাকাছি একটি কনসেপ্ট নৈরাজ্যবাদ। গিল্ড সমাজতন্ত্রীরা বিশ্বাস করত রাষ্ট্রের কি করা উচিত? রাষ্ট্রের একটি রাজনৈতিক সংস্থা হিসেবে থাকুক, যেটা শিল্পগুলিকে গিল্ডদের হাতে ছেড়ে দিক। রাজনৈতিক সংস্থা হিসেবে রয়ে যাক, কিন্তু শিল্পগুলিকে যেন গিল্ডদের হাতে ছেড়ে দেওয়া হয়। আমি এই গিল্ড সোশ্যালিজম, সিন্ডিকালিজম এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারতাম, কিন্তু সময় যেহেতু খুব কম, আশা করি তোমরা এটা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছো। আমি শুধু এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা ফোকাস করার চেষ্টা করছি। ওকে, 8 নম্বর প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রের সাথে যে রিলেটেড জার্নাল ছিল, সেই জার্নালটির নাম দ্য নিউ এজ। অপশন এ। 9 নম্বর প্রশ্ন, গিল্ড সমাজতন্ত্রের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য কি? শ্রমিকদের স্ব-ব্যবস্থাপনা। অপশন বি। গিল্ড সমাজতন্ত্র মূলত ব্যর্থ হয়েছিল, কেন ব্যর্থ হয়েছিল? না, এটা শিল্প পুঁজিবাদের সময় এর ব্যবহারিক বাস্তবায়নের যথেষ্টই অভাব ছিল। তো অপশন বি হলো সঠিক উত্তর। এবারে যে 11 নম্বর প্রশ্ন, আমি প্রথমেই বলেছি 11 থেকে 25 নম্বর, অর্থাৎ এই 15টা প্রশ্ন সিন্ডিকালিজম থেকে থাকবে। তো আমাদের শুরু হয়ে গেল এই আজকের টপিকের সাব টপিক সিন্ডিকালিজম। এই শব্দটির উৎপত্তি, এই শব্দটি কোন শব্দ? এটি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। সিন্ডিকালিজমে বিপ্লবের প্রধান হাতিয়ার কি? সিন্ডিকালিজমে বিপ্লবের প্রধান হাতিয়ার হলো সাধারণ ধর্মঘট। সিন্ডিকালিজমকে আরও কি হিসাবে অভিহিত করা হয়? শিল্প ইউনিয়নবাদ হিসেবেও অভিহিত করা হয়। অপশন এ। সিন্ডিকালিস্টরা কোন বিষয়টিকে প্রত্যাখ্যান করেছিল? এরা রাজনৈতিক দল এবং সংসদ এর বিরোধিতা করেছিল। 15 নম্বর প্রশ্ন, সিন্ডিকালিজমে সবচেয়ে
আহ, কোথায় বেশি প্রভাবশালী ছিল? না, এটা ফ্রান্স এবং স্পেনে সবথেকে বেশি প্রভাব খাটাতে পেরেছিল। 16 নম্বর প্রশ্ন, সিন্ডিকালিজম আহ, নিম্নলিখিত কোন দর্শন দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? জর্জেস সোরেল এর যে ফিলোসফি তার দ্বারা যথেষ্টভাবে প্রভাবিত হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, সিন্ডিক্যালিস্টরা সমর্থন করেছিল বিপ্লবী ইউনিয়নবাদকে। অপশন বি। সিন্ডিক্যালিজমের সাধারণ ধর্মঘটের উদ্দেশ্য ছিল আহ, পুঁজিবাদ উৎখাত করা। 19 নম্বর প্রশ্ন, সিন্ডিক্যালিজম কার বিরোধিতা করেছিল? রাজনৈতিক সংস্কারবাদের বিরোধিতা করেছিল সিন্ডিক্যালিস্টরা। সিন্ডিক্যালিজমকে প্রায়শই কি হিসাবে বা কোন রূপ হিসেবে বিবেচনা করা হয়? এটা সমাজতন্ত্রেরই একটা নৈরাজ্যবাদী রূপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। নেক্সট, সিন্ডিকালিস্ট চিন্তাধারায় রাষ্ট্রকে কি হিসেবে দেখা হতো? না, এখানে সিন্ডিকালিস্টরা মনে করছে রাষ্ট্র একটা অকেজো প্রতিষ্ঠান এবং এরা নিপীড়ন করে জনগণের ওপর, তাই এরা অকেজো এবং নিপীড়ক হিসাবে তারা রাষ্ট্রকে ব্যাখ্যা করেছেন। 22 নম্বর প্রশ্ন, সিন্ডিকালিজম মূলত হ্রাস পেয়েছিল কারণ মার্ক্সবাদী এবং ফ্যাসিবাদীরা এই সিন্ডিকালিজমের যে ধারণা সেটাকে দমন করেছিল, তাই এটা হ্রাস পেয়েছিল। 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত স্লোগানগুলির মধ্যে কোনটি সিন্ডিকালিজমের সাথে সম্পর্কিত বা খাপ খায়? তো এক্ষেত্রে শ্রমিকদের মুক্তি, শ্রমিকদের নিজস্ব কাজ হওয়া উচিত, এটাই হচ্ছে সিন্ডিকালিজমের স্লোগান। শ্রমিকদের মুক্তি, শ্রমিকদের নিজস্ব কাজ হওয়া উচিত। ইতালিতে সিন্ডিকালিজম কোন আদর্শের সাথে মিশে যায়? 4টে আদর্শ রয়েছে, নৈরাজ্যবাদ, ফ্যাসিবাদ, মার্ক্সবাদ এবং উদারনীতিবাদ। তো এই 4টের মধ্যে ইতালিতে যে সিন্ডিকালিজম লক্ষ্য করা গেছে সেটা ফ্যাসিবাদের সাথে রিলেটেড। সিন্ডিকালিজম এবং গিল্ড সমাজতন্ত্র উভয়ই জোর দিয়েছিল শিল্পের ওপর শ্রমিকদের নিয়ন্ত্রণ। অপশান এ। আমি বলেছিলাম যে 3টে পার্টে আমি পুরো সিরিজটি আলোচনা করব। এই পার্টে থাকছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অর্থাৎ সায়েন্টিফিক সোশ্যালিজম। সায়েন্টিফিক সোশ্যালিজম থেকে প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র হলো একটি শব্দ যেটি প্রথম ব্যবহার করেছেন ফ্রেডেরিক এঙ্গেলস। মার্ক্সের মতে ইতিহাস কিসের মাধ্যমে এগিয়ে যায়? মার্ক্স মনে করেন ইতিহাস শ্রেণী সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যায়। মার্ক্সবাদী তত্ত্বের অর্থনৈতিক ভিত্তি নির্ধারণ করে রাজনৈতিক আইন এবং মতাদর্শের উপরিকাঠামো। মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদে দ্বন্দ্বগুলি কিভাবে উদ্ভূত হয়? মার্ক্সের যে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম সেখানে দ্বন্দ্বগুলি মূলত উৎপাদনশীল শক্তি এবং উৎপাদন সম্পর্কে দ্বন্দ্বের মধ্যে দিয়ে এর সৃষ্টি হয়। উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব কোন বিষয়টিকে ব্যাখ্যা করে? না, শ্রমিকদের অবৈতনিক শ্রম থেকে পুঁজিবাদে কিভাবে মুনাফা উৎপন্ন হয় এই বিষয়টিকে ব্যাখ্যা করেছে সারপ্লাস ভ্যালু। নেক্সট, মার্ক্সের মতে রাষ্ট্র কি? মার্ক্সের মতে রাষ্ট্র হলো একটি শ্রেণী আধিপত্যের হাতিয়ার। অপশান বি। সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র বলতে বোঝায় শ্রমিক রাষ্ট্র কর্তৃক সকল শ্রেণীর দমন। 33 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদী সমাজতন্ত্রের চূড়ান্ত পর্যায় কি? না, এমন একটি সমাজ ব্যবস্থা যেটা রাষ্ট্রহীন হবে এবং শ্রেণীহীন সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা পাবে, এটাই হচ্ছে মার্ক্সবাদী সমাজতন্ত্রের চূড়ান্ত লক্ষ্য বা পর্যায়। 34 নম্বর প্রশ্ন, ধর্ম জনগণের আফিম এ কথাটি বলেছেন কার্ল মার্ক্স। অপশন সি।
কোন বইটিতে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব অর্থাৎ সারপ্লাস ভ্যালু এই বিষয়টি দাস ক্যাপিটাল এই গ্রন্থে, মার্ক্সের লেখা একটি বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটালে রয়েছে সারপ্লাস ভ্যালু। 36 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মার্ক্সীয় তত্ত্বে বুর্জোয়া বলতে কাদের বোঝায়? মার্ক্সের মতে বা মার্ক্সীয় তত্ত্বে বুর্জোয়া বলতে শিল্পোন্নত এবং পুঁজিবাদী শ্রেণীকে বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, মার্ক্স বিশ্বাস করতেন যে বিপ্লব প্রথমে ঘটবে কোথায়? মার্ক্স মনে করতেন বিপ্লব প্রথমে শিল্পোন্নত পুঁজিবাদী সমাজে প্রতিষ্ঠা পাবে বা ঘটবে। মার্ক্সের মতে পুঁজিবাদের অধীনে শ্রম হলো বিচ্ছিন্ন এবং শোষণমূলক। ভিত্তি উপাদান মডেলটি কোন বিষয়টির ওপর আলোকপাত করে? ভিত্তি এবং উপাদান এই মডেলটি হাইলাইট করে বা আলোকপাত করে সমাজ গঠনে অর্থনৈতিক নির্ধারণবাদ এই বিষয়টির ওপর আলোকপাত করে ভিত্তি এবং উপাদান মডেল। মার্ক্সীয় সমাজতন্ত্র ইউটোপিয়ান সমাজতন্ত্র থেকে পৃথক কারণ কি? না, মার্ক্সীয় সমাজতন্ত্র এবং কাল্পনিক সমাজতন্ত্র এই দুটো বিষয় আলাদা। তার কারণ এটা ঐতিহাসিক বস্তুবাদ এবং বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, লেনিন মার্ক্সবাদকে সংশোধন করে কোন বিষয়টির ওপর জোর দিয়েছিলেন? তিনি বিপ্লবী অগ্রগামী দলের ভূমিকার ওপর বেশি করে গুরুত্ব দিয়েছিলেন। মার্ক্সীয় সমাজতন্ত্রের তাৎক্ষণিক লক্ষ্য কী ছিল? মার্ক্সীয় সমাজতন্ত্রের তাৎক্ষণিক লক্ষ্যই ছিল উৎপাদনের মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন। এঙ্গেলসের বই যা দ্বান্দ্বিক বস্তুবাদকে বিশদভাবে বর্ণনা করে। এঙ্গেলসের যে বই সেটা হচ্ছে সমাজতন্ত্র, সোশ্যালিজম, ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক, অর্থাৎ ইউটোপিয়ান এবং বৈজ্ঞানিক। এই বইটিতে ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম এই বিষয়টিকে ব্যাখ্যা করে। আমরা একটু আগে দেখেছি কার্ল মার্ক্সের দাস ক্যাপিটাল যে গ্রন্থ সেটাতে সারপ্লাস ভ্যালুর বিষয়টি রয়েছে এবং এঙ্গেলসের সোশ্যালিজম, ইউটোপিয়ান অ্যান্ড সায়েন্টিফিক এই গ্রন্থে দ্বান্দ্বিক বস্তুবাদকে ব্যাখ্যা করা হয়েছে। কোশ্চেন নম্বর 44, মার্ক্স পুঁজিবাদকে কিভাবে বিবেচনা করেছিলেন? তিনি বলছেন যে মানব ইতিহাসের মানব যে প্রজন্ম ইতিহাস তার একটি ক্রান্তিকালীন পর্যায় হিসাবে তিনি পুঁজিবাদকে বিবেচনা করেছেন। সো অপশন বি ও খ সঠিক উত্তর। কমিউনিস্ট ইস্তাহার এটি কবে প্রকাশিত হয়েছিল? খুব সহজ, কমন একটি কোশ্চেন, 1848 সাল। 46 নম্বর প্রশ্নে বলা হচ্ছে শ্রেণী সংগ্রামের তাৎক্ষণিক কারণ কি? শ্রেণী সংগ্রামের তাৎক্ষণিক কারণ হলো যে শক্তি এবং উৎপাদন এই দুটোর উৎপাদন সম্পর্ক এই দুটোর মধ্যেকার দ্বন্দ্বের ফলেই শ্রেণী সংগ্রামের উদ্ভব ঘটে। 1871 সালের প্যারিস কমিউনকে মার্ক্স কিভাবে প্রশংসা করেছেন? তিনি বলছেন যে বাস্তবে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র হিসাবে প্রশংসা করেছিলেন। সো অপশন এ সঠিক উত্তর। বিপ্লবের মার্ক্সীয় তত্ত্ব কি? বিপ্লবের মার্ক্সীয় তত্ত্ব হলো হিংসাত্মক এবং অবশ্যই সেটা বিপ্লবী। লাস্ট স্লাইড, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতে পুঁজিবাদের পতন কিভাবে ঘটবে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলছে যে এর নিজের মধ্যেকার যে ভেতরকার দ্বন্দ্ব, ইন্টারনাল কনফ্লিক্টের ফলেই এর কিন্তু পতন ঘটবে, পুঁজিবাদের পতন ঘটবে। লাস্ট প্রশ্ন, মার্ক্সবাদের চূড়ান্ত লক্ষ্য কী? মার্ক্সবাদের চূড়ান্ত লক্ষ্য হলো সাধারণ মালিকানার উপর ভিত্তি করে শ্রেণীহীন এবং রাষ্ট্রহীন সমাজ। তো এই ভিডিওতে আমি 50টি প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী যে আর কিছুদিন সময় রয়েছে সেই সময়ের মধ্যে আমি আরও
অর্থাৎ আমার আজকে 600 প্রায় 700টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল, আর 300টা প্রশ্ন আমি এই 10 দিনের মধ্যেই কমপ্লিট করে দেব। সো তোমরা সঙ্গে থেকো, আর যদি ভিডিও ভালো লেগে থাকে, মনে হয় মেটেরিয়ালস তোমাদের পক্ষে উপযোগী, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।